এক গ্রামে রামু নামে এক গরিব লোক বাস করত। সে খুবই দরিদ্র, কিন্তু শত কষ্টেও মুখে যেন হাসি তার লেগেই থাকতো। গাঁয়ের সবাই বলতো রামু গরিব ঠিকই, কিন্তু মনের দিক থেকে সে একেবারে রাজা। রামু তার পরিবার নিয়ে বেশ কষ্টেই দিন পার করত। শত কষ্টের মাঝেও পরিবারটি বেশ সুখী ছিল। এই মিনা দিদি, তুই মাছের মাথাটা নিলি কেন রে? আমাকে দে বলছি। কাল তুই মাথা খেয়েছিস, আজ আমি মাথা খাবো। না, তোকে দেব না। তুই জানিস না আমার মাথা খুব পছন্দ। আজকেও আমি মাথা খাবো, তোকে দেব না। আই দে বলছি, দে, না হলে কিন্তু খারাপ হবে। না, দেব না, দেব না। এই মিনা, তুই তো রোজ মাথা খাস, তা আজকের মাথাটা রাজুকে তো দিতেই পারিস, তাই না? আমি রাজুকে মাথা দেব না, আমি খাবো। তোদের এই যে খাওয়ানো খাওয়াই, তাতেও তোদের মন ভরে না। যতই খাস তোদের ততই খাই খাই স্বভাব কখনো যায় না। আর ওইদিকে রামুরা কিছুই খেতে পায় না, তারপরও ওদের কোনো খায় নেই। ওর ছেলে মেয়েরা যেটা পায় সেটাই খায়। মা, ও মা, মিনাকে মাথাটা দিতে বলো না, দিতে বলো মিনাকে মাথা। রাজু বাবা, কান্না করিস না, আমি তোর জন্য এক্ষুনি বিরিয়ানি রান্না করছি। ও মা, বিরিয়ানি? আমার বিরিয়ানি তো খুব পছন্দ। মা, মিনাকে একটু বিরিয়ানি দেবে না কিন্তু, মিনাকে বলে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, দেব না। ঠিক হয়েছে মিনা, এবার তুই মাথা খা আর আমি বিরিয়ানি খাবো। ইয়ে, কি মজা, কি মজা। রিনা যখন বিরিয়ানি রান্না করছিল, রিনা সেই বিরিয়ানির সুগন্ধ পৌঁছে গেল রামুদের বাড়িতে। রামুর ছেলে মেয়েরা বিরিয়ানির সুগন্ধ শুকে জানলার পাশে দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে বিরিয়ানির গন্ধ শুকতে থাকে। আহ, কি সুন্দর গন্ধ আসছে। আয় আয়, এখানে এসে শুকে দেখ। হ্যাঁ রে দিদি, আমিও তো পাচ্ছি। দিদি, ও দিদি, ওই সুন্দর গন্ধটা কিসের? জানি না রে ভাই, তবে এই গন্ধটা বড় লোকদের বাড়ি থেকে প্রায় আসে। চল তো দিদি, মাকে জিজ্ঞেস করি এটা কিসের গন্ধ। আচ্ছা চল, মা তো রান্নাঘরেই আছে, নিশ্চয়ই মাই বলতে পারবে। মা, ও মা, মা, কোথায় তুমি? ও মা, শুনছো? হ্যাঁ শুনছি, রান্নাঘরে আমি, এই দিকে আয়। ও মা, মা, রাজুদের বাড়ি থেকে এত সুন্দর কিসের ঘ্রাণ আসছে গো মা? ওটা ওটা তো বিরিয়ানির ঘ্রাণ রে বাবা। মা, ওই ঘ্রাণটা কত সুন্দর, তাই না? না জানি খেতেও কত মজা হবে। মা, এটা আমাদের ঘরে কখনোই রান্না হয়নি। বিরিয়ানি তো আমরা কখনো চোখেও দেখিনি। সেটা দেখতে কেমন গো মা? মা, প্রতিদিন পাশের বড়লোক বাড়িগুলো থেকে বিরিয়ানির গন্ধ ভেসে আসে। আমাদেরও তো একদিন বিরিয়ানি রান্না করতে পারো, তাই না মা? ওমা, বলো না, কবে আমাদের বিরিয়ানি রান্না করবে? তোদের কথা শোনার সময় নেই আমার, আমার হাতে অনেক কাজ। মা, কাজ পরে করবে, আগে বলো না আমাদের বাড়িতে কখনো কেন বিরিয়ানি রান্না করো না মা? বিরিয়ানি রান্না করতে অনেক কিছু লাগে রে মা, চাল, ঘি, মশলা আর গোশ। আমাদের ঘরে তো সেগুলোর সিটে ফোটাও নেই। মা,
এগুলো এনে দিলে আমরা বিরিয়ানি খেতে পারবো তো? হ্যাঁ পারবি, কিন্তু এগুলো কোথায় পাবি? কি ব্যাপার, আজ সবাই বাইরে কেন? সবাই এক জায়গায় হয়ে এত কিসের গোল মিটিং করছো? শুনি শুনি। বাবা, তুমি এসেছো বাবা? বাবা, আমাদের বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে বাবা। তুমি একটু মাংস কিনে আনো না বাবা, আনো না। হ্যাঁ বাবা, আমি আর ভাই তো রোজ রোজ বিরিয়ানির খানি শুকি, এবার সত্যি সত্যি খেতে চাই। বাবা, তুমি মাংস কিনে আনবে তো? বাবারে, আমরা গরিব মানুষ, বিরিয়ানি কি আমরা খেতে পারি? ওসব বড়লোকি খাবার রে। আমাদের জন্য একবেলা পান্তা ভাত আর একবেলা ডাল ভাতই যথেষ্ট রে বাবা। রোজ রোজ পান্তা ভাত আর ডালই তো খাই, কেন কেন আমরা বিরিয়ানি খেতে পারবো না? বলো তো বাবা, বলো। মাংসের যে দাম, আমি মাংস কেনার টাকা কোথায় পাবো বলতো? বায়না করিস না তো তোরা, বায়না করিস না। না বাবা না, পারো না বললে হবে না, আমরা তো আর রোজ রোজ খেতে চাচ্ছি না, একবার খাওয়ালেই হবে বাবা। এই যা তো, তোরা ঘরে যা। তোর বাবা এখন কাজ থেকে আসলো আর তোদের বায়না শুরু হয়ে গেল না? যা ঘরে যা, মাসির মতো পাশে ভন ভন করিস না। চল ভাই, ঘরে চল। ওগো যাও তো, তুমি গোসল করে খেতে এসো। ওরা তো ছেলে মানুষ, একটু পরই সব ভুলে যাবে, ওসব নিয়ে তুমি ভেবো না। গিন্নি, কেমন বাপ আমি, ছেলে মেয়ে দুটোকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না। আরে ওসব তোমাকে ভাবতে হবে না, আমি ওদের বুঝিয়ে বলবো। সেদিন রাতে রামু চুপচাপ উঠোনে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। রামুর দু চোখ বেয়ে জল গড়িয়ে নিচে পড়তে লাগলো। সৃষ্টিকর্তা চাইলে এক নিমেষে আমার সমস্ত অভাব দূর করে দিতে পারে। আহ, কতই না ভালো লাগতো যদি বাচ্চা দুটোর মুখে এক চিলতে হাসি দেখতে পারতাম। নিজের সাথেই নিজে বিভিন্ন কথা আওড়াতে আওড়াতে সেখানেই ঘুমিয়ে পড়ল রামু। পরদিন সকালে আজ যে করেই হোক আমি মাংস আনবই আনবো। যতটুকু পাই ততটুকু দিয়েই আজ বিরিয়ানি হবে। আজ বাচ্চা দুটোর মুখে বিরিয়ানি দিয়েই ছাড়বো আমি। কি গো, এত সকাল সকাল কোথায় চললে গো? একটু মোড়লের বাড়িতে যাচ্ছি, দরকার আছে গো। সকালবেলা কিছু মুখে দিয়ে তো যাও। চলে আসবে এক্ষুনি, এসেই খাবো। মোড়ল মশাই, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, শুনছেন আমার কথা? আরে রামু যে, আয় আয় আয়, বস এখানে। বসবো না, একটা দরকারে এসেছিলাম মোড়ল মশাই। হ্যাঁ বল, কি দরকারে এসেছিস বল। মোড়ল মশাই, কিভাবে যে বলি, আমাকে একটু মাংস দেবেন? সবাই আসে আমার কাছে টাকা নিতে, আর তুই এসেছিস মাংস নিতে? হ্যাঁ, সামান্য একটু মাংস দিন না আমাকে। বাচ্চাদের অনেক দিনের স্বপ্ন আমি আজ পূরণ করতে চাই। কিসের স্বপ্ন? বাচ্চারা বায়না ধরেছে বিরিয়ানি খাবে। ইস, গরিবের ঘরে আবার বিরিয়ানি? হাসালি রে রামু, হাসালি। তোদের এসব আদিক্ষেতা দেখলে গা জ্বলে। ভাত পাস না, আবার বিরিয়ানি খাবার শখ জাগে তোদের। যা যা যা, যা তো, যা তো এখান থেকে, সাত সকালে জ্বালাস না।
যা 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 যা। রামু কিছু না বলে সেখান থেকে চুপচাপ ফিরে এলো। এরপর সে গেল গোশ ব্যবসায়ী হাবুর দোকানে। হাবুদা, ও হাবুদা, হাবুদা, শুনছো? হ্যাঁ রামু, বল, কিছু বলবি নাকি? হাবুদা, আমাকে একটু মাংস দেবে গো। মাংস নিবি? তা তোর কাছে টাকা আছে নাকি রে? টাকা? না গো, আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই? তাহলে মাংস নিতে কেন এসেছিস রে পাগলা? হাবুদা, আমার ছেলে মেয়েরা বিরিয়ানি খেতে চাইছে, তার জন্য একটু মাংস নিতে এসেছি। অল্প একটু হলেও হবে গো হাবুদা, দাও না, অল্প একটু মাংস দাও, বাচ্চারা খুব খুশি হবে। আমার দোকানের মাংস আমি বাড়ির জন্য কষ্ট করে হলেও একটু করে রাখি, আমি ভাগ দিতে পারবো না, মোটেও পারবো না। দাও না দাদা, অল্প একটু দাও। আরে যা 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 যা, ভাগ এখান থেকে। যেদিন টাকা দিয়ে মাংস কিনতে পারবি সেদিন বিরিয়ানি খাওয়াস তোর ছেলে মেয়েকে। এসেছে ফ্রিতে মাংস নিতে, বাবা গো বাবা। একে একে তার সব চেষ্টা বৃথা হলো, কারো কাছেই সে সাহায্য পেল না। সে মন খারাপ করে আনমনে পথ চলছিল, তখনই কিছুর সাথে চোট খেয়ে রাস্তার ভেতর পড়ে গেল। ইস, ওহো, বুড়িমা, তুমি? ইস, তোমার কোথাও লাগেনি তো বুড়িমা? না বাবা না, আমার কোথাও লাগেনি। এমন উদাসীন হয়ে হাঁটছিস কেন? কি হয়েছে বাছা? বুড়িমা, আমার বাচ্চারা একটু বিরিয়ানি খেতে চাচ্ছে, কিন্তু মাংস কেনার টাকা আমার কাছে নেই। সবার কাছে এক টুকরো মাংস চাইলাম, কিন্তু কেউই দিল না গো বুড়িমা, কেউই দিল না। গোশ, এখনকার মানুষ কি আর ফ্রিতে কিছু দিতে চায় রে বাবা? হ্যাঁ গো বুড়িমা, আমারই ভুল হয়েছে মানুষের কাছে যাওয়া। এই নে বাপু, এইটুকু গোশ দিলাম, এইটা বাড়ি নিয়ে যা। ও মা, মাংস? কিন্তু তুমি আমায় দিয়ে দিলে, তুমি কি খাবে গো বুড়িমা? আমি না হয় আরেকদিন খাবো, আজ না হয় আমার গোশটুকু তোর বাচ্চারাই খাক। না গো বুড়িমা, তোমারে মাংস আমি নিতে পারবো না, তুমি এটা তোমার কাছেই রাখো। দিচ্ছি নে তো বাবা, খুশি হয়ে কেউ কিছু দিলে সেটা নিতে হয়, না করতে নেই। বুড়িমা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি। আর কাঁদতে হবে না, এটা নিয়ে বাড়ি ফিরে যা। বুড়িমা, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না বুড়িমা, কখনো ভুলবো না। যারে বাছা, একজন যদি আরেকজনের উপকার করতে না পারি তাহলে কেমন মানুষ হলাম? রামু সেই গোশ আর বাকি কিছু জিনিসপত্র নিয়ে খুশি মনে বাড়ি ফিরল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো দেখো কি এনেছি, এসো এদিকে জলদি করে। কি গো, কি হয়েছে? অমন করে ডাকছো কেন? এই দেখো মাংস এনেছি, আজ আমাদের বাড়িতেও বিরিয়ানি রান্না হবে। রিমি, রানা, কোথায় গেলি রে? এদিকে আয় তোরা, এদিকে আয়। বিরিয়ানি? বিরিয়ানি রান্না হবে? না রে বোন, বাবা এমনিতেই বলেছে আমরা গরিব মানুষ, আমরা কি বিরিয়ানি খেতে পারবো? আর রাগ করে থাকতে হবে না, এই দেখ তোর বাবা গোশ কিনে এনেছে, আজ তোরাও বিরিয়ানি খাবি। ইয়ে, আজ আমাদের বাড়িতেও বিরিয়ানি রান্না হবে।
ইয়ে, কি মজা কি মজা, আমরা বিরিয়ানি খাবো, কি মজা কি মজা, হো হো হো। বাবা, তুমি আমাদের ভালো বাবা। চল রানা, আজ সবাইকে বলে আসি আজ আমরাও বিরিয়ানি খাবো। হ্যাঁ বোন, চলো। নাও গিন্নি, বাচ্চারা আসার আগে রান্নাটা সেরে নাও, ফিরলে আবার তোমাকে ঠিক মতো রান্না করতে দেবে না, বুঝলে? হ্যাঁ গো, যাচ্ছি। কিন্তু তুমি এই গোশ কোথায় পেলে? সে অনেক কথা, খেতে খেতে তোমাদের সব বলবো, বুঝলে? কিছুক্ষণ পর রমা চুলায় বিরিয়ানি চাপালো। রমার বিরিয়ানির সুগন্ধটা বাড়ির চারপাশ ছড়িয়ে পড়ল। এই রাজু, জানিস আজ আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে? এটা আবার নতুন কি? আমাদের বাড়িতে তো রোজ বিরিয়ানি রান্না হয় রে। তোরা আমাদের বাড়িতে বিরিয়ানি খেতে আসিস কেমন? তোদের বাড়িতে? গরিবদের বাড়িতে আবার বিরিয়ানি রান্না হয় নাকি? হাসালি তোরা। কেন হবে না? গরিবরা কি মানুষ না? খেতে এসো, তোমাদেরও আজ বিরিয়ানি খেতে দেব, এসো তোমরা। ঠিক আছে, আজ গিয়ে দেখবো তোদের বাড়ি, দেখবো কেমন বিরিয়ানি রান্না করা হয়েছে তোদের। এরপর রিমি আর রাজু তাদের বিরিয়ানি রান্নার কথা সামনে যাকে পাচ্ছিল তার সাথে বলছিল। এদিকে মিনা রাজু রিমিদের বাড়ির দিকেই আসছিল। তখনই রিমিদের বাড়ি থেকে বিরিয়ানির সুগন্ধ পাওয়া গেল। এই দিদি, রানা তো ঠিকই বলেছিল রে। দেখ, রানাদের বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ আসছে রে। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। আহ, কি সুন্দর সুগন্ধ। চল মাকে কি বলি। মা, ওমা দেখো না, রানাদের বাড়ি থেকে কত সুন্দর বিরিয়ানির সুগন্ধ আসছে। কই, আমাদের বাড়ি থেকে তো এত সুন্দর সুগন্ধ আসে না। তোদের বাবা আসলে ঠিকই বলে, তোদের এত কিছু খাওয়াই, তারপরও তোদের প্রাণ ভরে না। পাশের বাড়ির গন্ধ শুকছিস। রিমি রানাকে কখনো দেখেছিস এমন করতে? না শুকে কি করব? আমাদের বাড়িতে রান্না করলে তো এত সুন্দর গন্ধ বেরোয় না। হ্যাঁ, ওদের বিরিয়ানিটা রান্না মনে হচ্ছে খুব সুন্দর হচ্ছে। দিদি চল, আমরা খেতে যাই। রিমি আর রানা তো আমাদের খেতে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, চল। খবরদার, ওদের বাড়ি যাবি না কিন্তু। আমি তোদের বাড়িতেই রান্না করে দেব। ওদের বাড়ি যাবার তোদের কোনো দরকার নেই। না না না, আমরা ওদের বাড়িতে যাবই যাব। রিমি আর রানা কি কখনো এসেছে আমাদের বাড়িতে খেতে? তোরা যাবি কেন? না আসে না আসুক, আমরা যাব। না, এদের নিয়ে আর পারি না বাপু। কি যে করব, খেয়ে খেয়ে কখনো মন ভরে না এদের। এরপর কয়েকজন এলো রামুদের বাড়িতে, আসলে বিরিয়ানি রান্না হচ্ছে কিনা সেটা দেখার জন্য। কি গো, আজ আমাদের বাড়িতে এত মানুষ আসছে কেন? সেটা তো আমি জানি না গিন্নি। আমরা সবাইকে বিরিয়ানি খেতে আসতে বলেছি, তাই সবাই আসছে। আরে, বিরিয়ানি তো অল্প একটু রান্না করেছি, তোদেরই তো হবে না, সবাইকে দেব কোথা থেকে? মা, সবাইকে অল্প অল্প করে দিও, আর আমরাও অল্প করেই খাবো। আচ্ছা ঠিক আছে, চল। কই গো, তোমাদের বিরিয়ানি রান্না হলো? সকাল সকাল তো তোমাদের ছেলে মেয়েরা বিরিয়ানি খেতে আসতে বললো। আসলেই কি বিরিয়ানি রান্না করেছো, নাকি আমাদের ওরা মিথ্যে বলেছে? হ্যাঁ? না না কালুদা, এদের বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে, বুঝলে? বিরিয়ানি রান্না হয়েছে। হয়েছে হয়েছে, তোমরা সবাই বসো, আমি খেতে দিচ্ছি।
এরপর রমা সবাইকে অল্প অল্প করে বিরিয়ানি দিল। কালু 1 চামচ বিরিয়ানি মুখে নিয়ে চোখ বড় বড় করে বলল, ও মা, এত মজার! এমন স্বাদ তো শহরের হোটেলেও মেলে না। আমি কত বিরিয়ানি খেয়েছি, এমন স্বাদের বিরিয়ানি তো আমি কখনো খাইনি। আহ রানা, তোদের বাড়ির বিরিয়ানির স্বাদই আলাদা রে। আমাদের বাড়িতে তো এত মজা হয় না। হ্যাঁ রাজু, আসলেই খুব মজা। তোমাদের পেট ভরে খাওয়াতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আরে যা খেয়েছি তাই অনেক। তোরা তো বিরিয়ানির হোটেল খুলতে পারিস রে। রামু, কষ্ট করে একটা বিরিয়ানির হোটেল খুল, খুব চলবে। এমন বিরিয়ানির স্বাদ যদি কেউ পায় তবে রোজ আসবে বিরিয়ানি খেতে, বুঝলি? আমরা তো তোমার হোটেলের বিরিয়ানি রোজ খাবো রামু কাকা। এসব করতে অনেক টাকা খরচা, আমাদের কি আর এত টাকা আছে? যদি মন থাকে টাকার ব্যবস্থা ঠিকই হয়ে যাবে রে। আজ আসি রে ভাই, ভেবে দেখিস কথাটা কেমন। সবাই চলে গেল। রামুরা খেতে বসলো। গিন্নি, তোমার হাতে জাদু আছে। এত কম জিনিসপত্র দিয়েও এত স্বাদের বিরিয়ানি রান্না করেছো, বাহ বাহ। মা, বিরিয়ানি খেতে এত মজা হয় না, না খেলে বুঝতেই পারতাম না কি যে মজা লাগছে। পরদিন রামু তার বউকে জিজ্ঞাসা করলো, গিন্নি, আমাদের কি আসলেই বিরিয়ানির হোটেল খোলা উচিত বলো তো? হোগো, হোটেল খুলতে তো অনেক পয়সা লাগবে, তা অত টাকা পাবো কোথায়? এক টুকরো মাংস দিয়ে যদি এমন হয়, তাহলে 1 হাঁড়ি দিয়ে পুরো গ্রামকে খাওয়ানো যাবে গিন্নি। গিন্নি, চলো কষ্ট মষ্ট করে একটা হোটেল খুলি, চলো। কিন্তু হোটেল যদি না চলে, তবে যে যতটুকু আছে সবই চলে যাবে। কিন্তু গিন্নি, যদি চলে তাহলে আমাদের আর কষ্ট থাকবে না, কোনো দুঃখও থাকবে না, আমাদের সব অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ মা, আমরাও গরিব থাকবো না, আর আমাদের খাবারের কষ্টও হবে না। গিন্নি, তুমি আর না করো না তো, আর না করো না তুমি। আচ্ছা ঠিক আছে, সবাই যখন রাজি তাহলে ঠিক আছে। আগে অল্প অল্প করে শুরু করা যাক, পরে যদি ভালো চলে তবে বেশি করে বিরিয়ানি রান্না করব। কোথায় করবে হোটেল? 3 রাস্তার মোড়ে, ওই বটগাছের নিচে বাজারের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর করে না হয় সেখানেই শুরু করব। এরপর রামু মানুষের থেকে কিছু টাকা ঋণ নিয়ে বাজারের এক কোণে একটা ছোট্ট হোটেল চালু করলো। নাম রাখলো গরিবের বিরিয়ানি ঘর। রমা তার হাতে জাদু আর মনের ভালোবাসা দিয়ে বিরিয়ানি রান্না শুরু করলো। সারা বাজার তার বিরিয়ানির গন্ধে ম ম করে উঠলো। আহ, কি সুন্দর ঘ্রাণ! মনে হচ্ছে রামুরা বিরিয়ানির হোটেল দিয়েছে। কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আহ, ঘ্রাণ শুকেই পেট ভরে যাচ্ছে। কিরে কালু, একা একা কি বিড়বিড় করছিস? ঘ্রাণ শুকছি গো বাবু, সুন্দর ঘ্রাণ। আসলেই তো খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে কেউ বিরিয়ানি রান্না করছে। হ্যাঁ রে যতীনদা, রামুরা বিরিয়ানির হোটেল দিয়েছে, ওখান থেকে আসছে। ও ও, ঘ্রাণটা যখন এত সুন্দর, খেতেও নিশ্চয়ই খুব মজা হবে মনে হচ্ছে। হ্যাঁ, রামুর বউ বিরিয়ানি রান্না করে, দারুণ মজা হয়। সেদিন আমি খেয়েছিলাম, আমার মুখে এখনো স্বাদ লেগে আছে। তাহলে চল না, আমিও আজ খেয়ে দেখি কেমন হয়।
জীবনে তো অনেক বিরিয়ানি রান্না খেয়েছি, এটাও খেয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে। এই রামু, যতীন বাবু এসেছে, আমাদের দুজনকে 2 প্লেট বিরিয়ানি দে তো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বসো তোমরা, এক্ষুনি দিচ্ছি। গিন্নি, আমাদের হোটেলের প্রথম লোক এসেছে, তাড়াতাড়ি 2 প্লেট বিরিয়ানি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ দাঁড়াও একটু, কেমন হবে কে জানে। দেখো গিন্নি, ভালোই হবে। এই নাও দাদা। আহ, কি মজা, মনে হচ্ছে অমৃত। এত স্বাদের বিরিয়ানি তো আমি আগে কখনো খাইনি। বলেছিলাম না দাদা, রামুদের বিরিয়ানির স্বাদই আলাদা, এমন স্বাদের বিরিয়ানি পাওয়া যায় না। হ্যাঁ রে, তাই তো দেখছি। আজ থেকে রোজ আমি দুপুরে তোর হোটেলে আসব। আজ থেকে আমি তোর রোজগার খরিদ্দার রে রামু। রোজগার খরিদ্দার। হ্যাঁ দাদা, হ্যাঁ অবশ্যই। এই নে রামু তোর বিরিয়ানির টাকা। 20 টাকা বেশি দিলাম এত ভালো বিরিয়ানি খাওয়ানোর জন্য। আবার এসো গো যতীনদা, আবার এসো। রোজই আসবো রে, কাল থেকে রোজই আসবো আমি। পরদিন থেকে রামুর বিরিয়ানির দোকানে লোক লাইন দিয়ে দাঁড়ালো। সবার মুখে একটাই কথা, এমন বিরিয়ানি আগে কখনো খায়নি। রিমি বসে টাকা নিচ্ছে, রানা পানির গ্লাসে পানি দিচ্ছে, রমা হাড়িতে ঝোল নাড়ায়, আর রামু এক কোণে দাঁড়িয়ে বলে, এই হাড়ির মধ্যে আছে ভালোবাসা, যা গন্ধে ছড়িয়ে পড়েছে সবার মনে। গিন্নি, হোটেল তো মনে হচ্ছে ভালোই চলবে। সবাই তো তোমার হাতের বিরিয়ানি খেয়ে খুব প্রশংসা করছে গো। তাই নাকি? তা কি বলেছে সবাই? সবাই বলছে এমন স্বাদের বিরিয়ানি নাকি কেউ আগে কখনো খায়নি। যতীন বাবু সহ আরো কয়েকজন বলল রোজ দুপুরে এসে বিরিয়ানি খাবে, সেটা বলে গেল গো। হোমা, তাই বুঝি? তুমি সত্যি বলছো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ একেবারে সত্যি কথা। দেখো গিন্নি, এবার হয়তো আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে গিন্নি। হ্যাঁ গো, তোমার কথাই যেন সত্যি হয়। এই হোটেল যেন আমাদের দিন ফিরিয়ে দেয়, আমাদের সবার অভাব দূর করে দেয়। গিন্নি, আজ তো অনেক লাভ হয়েছে, কাল থেকে একটু বেশি বিরিয়ানি রান্না করতে হবে, কেমন? হ্যাঁ, সবাই মন দিয়ে হোটেলের কাজ করতে হবে, কাজে কেউ ফাঁকি দিলে চলবে না। হ্যাঁ মা, তা তো করবই। আগে বিরিয়ানি খেতে পারতাম না, আর আজ থেকে রোজ বিরিয়ানি খাবো। হ্যাঁ রে রানা, ঠিকই বলেছিস। কেউ একটু কাজে ফাঁকি দেব না। শোন রিমি, রানা, আমি বাজার করব, আর তোরা তোর মাকে রান্নার কাজে সাহায্য করবি, কেমন? ঠিক আছে বাবা। আর রিমি, সাহায্য করতে করতে তোর মায়ের হাতের বিরিয়ানি রান্নাটাও শিখে নিবি, কেমন? হ্যাঁ রে রিমি, জীবনে কখন কোনটা যে কাজে আসে তা কেউ বলতে পারে না। আচ্ছা বাবা, ঠিক আছে, শিখবো। ভালোবাসা আর মন থেকে করার কিছু ইচ্ছে থাকলে সামান্য জিনিস দিয়েও অসাধারণ কিছু তৈরি করা যায়। রামুর এই গরিবের বিরিয়ানি ঘর তাদের ভাগ্য বদলে দিল। দেখতে দেখতে রামুর সব অভাব দূর হয়ে গেল। রামু তার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে লাগলো।
এই 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 কে কে কে? দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? সামনে দাঁড়া বলছি, সামনে দাঁড়া। কি হয়েছে? এইভাবে ডাকছো কেন? বলছি আম নিয়ে কোথায় যাচ্ছিস তুই? কোথায় আবার যাবো? বাড়িতেই যাচ্ছি। তুই যে আম নিয়েছিস, অনুমতি নিয়েছিস তুই? বল। কার অনুমতি নেব? এখান থেকে আমরা তো প্রতিদিন আম কুড়িয়ে নিয়ে যাই। এখন থেকে আর একটা আমও তুই নিতে পারবি না। কেন? কেন নিতে পারবো না? এটা কি তোমার গাছ? এটা দেবাশিস বাবুর গাছ। বললেই হলো, এটা দেবাশিস বাবুর গাছ। এই গাছ আমার জায়গায় পড়েছে, এই গাছ আমার। এটা মিথ্যে কথা। এটা দেবাশিস বাবুর গাছ। গ্রামের সবাই জানে এটা। তবে রে, এটুকু বুঝকে মেয়ে আবার আমার মুখোমুখি তর্ক করছিস? দাঁড়া। আম নিও না, আমার থেকে আম নিও না। যা যা যা, এখন বাড়ি ফিরে যা। আর যদি কখনো দেখেছি আমতলায়, তাহলে হাত পা একেবারে ভেঙে দেব। তুমি শুধু শুধু আমার সাথে এমন করলে তো? ঠিক আছে, আমি দেবাশিস বাবুর কাছে সব তুলে দিব। দেবাশিস বাবু তোর মতো পুচকে মেয়ের কথা শুনে বিশ্বাস করে বসে আছে। যা যা যা, যা তো। দেবাশিস বাবু শুনবে কিনা সেটা পরেই দেখতে পাবে। তুমি কাজটা একদম ঠিক করোনি। তবে রে, দাঁড়া দাঁড়া। কি হলো মা, এভাবে কান্না করছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? বাবা, ও বাবা, ওই বাবলু, বাবলু। হ্যাঁ, কি করেছে বাবলু? আমাকে বল। বাবা, আমি আম কুড়োতে গিয়েছিলাম। ওই বাবলু আমার থেকে আম কেড়ে নিয়েছে। আমাকে বকাঝকা করেছে। কি বললি তুই? তোকে বকাঝকা করেছে? কেন, তুই কি ওর আম নিয়েছিলি নাকি? না না, আমি ওর আম নিইনি। ও আমার আম নিয়েছে। বললো ওটা নাকি ওর গাছ। ওটা ওর গাছ মানে? ওটা তো দেবাশিস বাবুর গাছ। কি নাটক শুরু করেছে আবার? আমি কিচ্ছু জানি না বাবা, আমাকে আম এনে দাও, আমি আম খাবো। দেখ মা, এভাবে পাগলামি করতে নেই। আমি তোকে পরে আম এনে দেব, ঠিক আছে? না না, আমার ওই আমই চাই। বাবলু যে আমার আম নিয়ে গেছে, আমার ওই আমটাই চাই। এমন করতে নেই মা, দেখেছিস তো ঝামেলা হয়েছে। এর মধ্যে তুই আবার কিভাবে আম চাস? আহ গিন্নি, তুমি ওর সাথে এমন কেন করছো? মেয়েটা তো দোষের কিছু করেনি। ও আম এনেছে, বাবলু সেটা নিয়ে গেছে। একদম ভালো হয়েছে নিয়ে গেছে। ঝড়ের মধ্যে তোকে কে বলেছিল আম কুড়াতে যেতে? কি করবো, ঝড়ের মধ্যে তো আম কুড়োতে বেশি মজা। তুমি একবারও আমাকে যেতে দাও না। গিয়েছিলি না, এখন মজা বুঝে ফিরে এলি তো বাড়িতে। আহ গিন্নি, বাদ দাও না। আচ্ছা মা, তুই কান্নাকাটি করিস না তো। আমি দেবাশিস বাবুর সাথে কথা বলে দেখবো, কেমন? তুমি আমাকে যেভাবেই হোক আম এনে দেবে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি আম তোকে এনেই দেব, বুঝলি? দেবো আমি তোকে আম এনে। দেবাশিস বাবুর সাথে কথা বলে তোকে অনেক অনেক আম এনে দেব, বুঝলি? ঠিক আছে বাবা, তাহলে আমার ওই আম চাই না। তুমি আমাকে অন্য আম এনে দাও। আচ্ছা, আমি অন্য আম এনে দেব তোকে। এখন যা, পুরো ভিজে গেছিস, জামা কাপড়গুলো পাল্টে আয়, যা তো। অনেকক্ষণ তো হয়ে গেল গিন্নি, এবার বাড়িতে চলো না, আমার অনেক ঘুম পেয়েছে। এই তুমি চুপ থাকো তো। সারা রাত এখানে বসে থেকে একটা আম পেলেও তো সেটা লাভ।
সকালে এসে আম কুড়ালেই তো হয় নাকি? হ্যাঁ, গ্রামের মানুষ সকালে তোমার জন্য আম দেখে নেবে? গ্রামের মধ্যে মাত্র একটি আম গাছই আছে, আমের জন্য সবাই পাগল হয়ে থাকে। তাই বলে এভাবে সারা রাত না ঘুমিয়ে আম পড়ার জন্য অপেক্ষা করবে? তা নয়তো কি, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ওই দেখো, আকাশে মেঘ করেছে, একটু পরেই কালবৈশাখী ঝড় শুরু হবে। এই ঝড়ের মধ্যে বাইরে থাকা কি ঠিক হবে? ঝড়ের মধ্যে বাইরে থাকবে কে? ঝড় উঠলেই আম পড়বে, আমরা আম নিয়ে চলে যাব। তোমার যত সব উল্টাপাল্টা চিন্তা। এভাবে আম কে খায়? আমি খাই। কখনো তো দেখোনি কাউকে, আমাকে দেখে রাখো। তোমার পাগলামির জন্য আমি একটু শান্তিতে ঘুমাতেও পারি না। প্রতি রাতে তুমি এখানে এসে বসে থাকো। প্রতিদিন যে আম পাও, সেটা তো আমার জন্যই খেতে পাও। প্রয়োজন নেই এত কষ্ট করে আম খাওয়ার। তোমার দরকার হলে তুমি এসে প্রতি রাতে বসে থাকবে, কেমন? একদম চেঁচামেচি করবে না তো। লোকেরা টের পেয়ে গেলে তারাও আমাদের মতো এসে বসে থাকবে। হ্যাঁ, লোকজন তো তোমার মতো পাগল যে এখানে এসে বসে থাকবে এত রাতে। তুমি আমাকে পাগল বললে? আর যদি একটা আমও পাই, আগামীকাল তোমাকে একটুও দেওয়া হবে না। লাগবে না তোমার আম, আমি বাড়ি গেলাম। তুমি আম নিয়ে তারপরেই বাড়িতে ফিরে এসো। এই দাঁড়াও দাঁড়াও, আমাকে এখানে রেখে যাচ্ছ কোথায়? আমার এখানে একা থাকতে ভয় লাগবে না বুঝি? আরে কি মুশকিল, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। এই আমের দিন আসলেই আমি একটুও শান্তি পাই না। ধুর। এই চুপচাপ বসো তো এখানে। ঠিক আছে। কি রে সিধু, এই সকাল সকাল আমার বাড়িতে কেন রে? আবার কি বিচার নিয়ে এলি? এভাবে বলছেন কেন বাবু? আমি কি বিচার ছাড়া আপনার বাড়িতে আসি না নাকি? না, তেমন তো আর দেখা যায় না। যখন আসো তখন দু একটা বিচার নিয়ে আসো। বলো বলো, বিচারটা কি? বাবলুর নামে বিচার নিয়ে এসেছি। এবার যদি আপনি বিচার না করেন তাহলে গ্রামে একটা হেস্তনেস্ত বেঁধেই যাবে। আচ্ছা বলো শুনি, তোমার কি বিচার? তারপরে না হয় বিচারের রায় দেব। আমরা তো সবাই জানি এই গ্রামের একমাত্র আম গাছটা আপনার। আমরা সবাই টুকটাক আপনার গাছ থেকে আম খাই, তাই না? একদমই তাই, এতে তো আর বাধা নেই। আমি কি তোমাদের বারণ করেছি? আপনি বারণ করেননি, তাহলে বাবলুর সাহস হয় কিভাবে আমাদেরকে বারণ করার? বাবলু তোমাদেরকে বারণ করেছে? শুধু বারণ করেনি, আমার মেয়ের হাত থেকে আম কেড়ে নিয়ে ওকে বকাঝকা করেছে। বাবলু এমনটা করার কি কারণ? সেটাই তো আপনি বাবলুকে জিজ্ঞেস করবেন। তাছাড়া বাবলু দাবি করছে ওই আম গাছটা নাকি ওর জায়গায়, এবং ওই আম গাছটা নাকি ওর। এত বড় সাহস! আমার আম গাছ ও নিজের করতে চাইছে? সেটা আপনার আর ওর ব্যাপার, কিন্তু আমার মেয়ের হাত থেকে আম কেড়ে নিয়ে আমার মেয়েকে বকাবকি কেন করলো, সে বিচার আপনি করবেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাড়িতে ফিরে যাও। আমি এর বিচার নিশ্চয় করব। আর হ্যাঁ, গ্রামের সবাইকে বলে দেবেন ওই গাছ আপনার এবং ওই গাছের আম খাওয়ার অধিকার সবার আছে। বাবলুর বিচারটা করে তারপর আমি সবাইকে কথা বলে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা, আপনার কি শরীর খুব খারাপ লাগছে? আপনাকে এমন কেন লাগছে বলুন তো? বেশি ভালো নেই রে মা, আমার শরীরের মধ্যে যন্ত্রণা হচ্ছে। একটু খাবার দিই? সে গতকাল থেকে আপনি না খেয়ে আছেন। এমন চলতে থাকলে তো আরো অসুস্থ হয়ে পড়বেন।
আমার খেতে ইচ্ছে করছে না বৌমা, যদি একটু ফল খেতে পারতাম তাহলে বোধহয় শরীরটা একটু ভালো লাগতো। আপনি ফল খাবেন? বেশ তো, আমরা ফল এনে দিচ্ছি। কিন্তু তোমরা ফল পাবে কোথায়? সেটা আমাদের ব্যাপার, আপনি বিশ্রাম নিন মা। মা, দাদিমাকে আম খাওয়ালে কেমন হয়? সেটা তো মন্দ হয় না। শোনো, তুমি গিয়ে দেবাশিস বাবুর গাছ থেকে একটা আম নিয়ে এসো। মা আম খেতে পারবে তো? মা ফল খেতে চাইছে, এই মুহূর্তে আম ছাড়া অন্য কোনো ফল মায়ের জন্য জোগাড় করতে পারবো না। ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি আম নিয়ে এক্ষুনি আসছি। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, মায়ের অবস্থা তো বেশি ভালো নয়। তুমি একটু মায়ের খেয়াল রাখো, আমি এই যাব আর আসবো। একটা কথা বলি শোনো, মায়ের সাথে একটু কথা বলে যাও, ভালো লাগবে। এখন তো কথা বলার সময় নেই, আমি আম নিয়ে আসি, তারপর না হয় কথা বলবো, কেমন? না না, আমাদের হাতে এখন তেমন সময় নেই, তুমি মায়ের সাথে কথা বলে তারপর বের হও। আহা, বুঝতে পারছো না গিন্নি, মা আম খেতে চাইছে, আমি আম নিয়ে আসছি, তারপর কথা হবে। এই লোকটা আমার কোনো কথাই শুনে না, এসে মায়ের সাথে কথা বলতে পারবে কিনা সেটাই তো সন্দেহ লাগছে। তুমি চিন্তা করো না মা, বাবা আম নিয়ে ঠিক সময় মতো চলে আসবে। এই দাঁড়াও, আম নিয়ে কোথায় যাচ্ছ তুমি? দেখ বাবলু, মা খুব অসুস্থ, আজকে ঝামেলা করিস না। তুমি আম রেখে দাও, তাহলে আর ঝামেলা হবে না। আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না। আমার মা আম খেতে চেয়েছে, তাই আমি আম নিচ্ছি, আর তাছাড়া আমি তো তোর গাছ থেকে আম নিচ্ছি না। তুমি হয়তো জানো না, এটা আমারই গাছ, এই গাছ আমার জায়গায় পড়েছে। সেটা দেবাশিস বাবু ভালোভাবেই জানে, এ ব্যাপারে সকালেই আমার সাথে দেবাশিস বাবুর কথা হয়েছে। তোমার সাথে দেবাশিস বাবুর কি কথা হয়েছে সেটা জেনে আমার কোনো দরকার নেই। আমি যখন বলেছি আম নিতে পারবে না, তো আম নিতে পারবে না তুমি। আমি তো আজকে আম নিয়ে যাবই যাব। তাহলে আমিও দেখি তুমি কিভাবে আম নিয়ে যাও। দেখ বাবলু, আমি তোকে শেষবারের মতো বলছি, ঝামেলা তুই পরে করিস, আমাকে মাত্র দুটো আম নিতে দে। আমার গাছের একটা আমও আমি অন্যকে নিতে দেব না। কিভাবে আম নিয়ে যাও আমি সেটাই দেখছি। দাও 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 বলছি, আমার গাছের আম আমাকে ফিরিয়ে দাও, দাও বলছি। এটা তোর গাছ নয়, আমি তোর গাছ থেকে আম নিচ্ছি না। তুই এমন কেন করছিস আমার সাথে, বলতো? আরে এটা আমার গাছ, বারবার বলছি, তোমার কানে যাচ্ছে না? ঠিক আছে, মানলাম এটা তোর গাছ, কিন্তু আমাকে দুটো আম নিতে দে। আমি একটা আমও তোমাকে নিতে দেব না, সব আম তুমি এখানে রেখে যাবে। বাবলু, বাবলু, এমনটা করিস না বাবলু, এমনটা করিস না। বাবলু, আমগুলো দিয়ে দে, আমার মা খুব অসুস্থ। তাতে আমার কি? তোমার মার সেবা তুমি করো গিয়ে, যাও না, যাও যাও যাও। মা সেই সময় ফল খেতে চেয়েছিল, ভেবেছিলাম মাকে আম খাওয়াবো, কিন্তু তাও মায়ের ভাগ্যে জুটলো না। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো গিন্নি, কিন্তু ওই বাবলু আমাকে কোনোভাবেই আম নিতে দিল না। শুনেছো তো দেবাশিস বাবু, আপনি বলেছিলেন না বিচার করবেন, এবার বিচার করুন। একটা অসুস্থ মানুষকে দুটো আম খেতে দিল না, এই বদমাইশির একটা কঠিন শাস্তি হওয়া দরকার। সিধু, তুমি যখন আমতলায় গেলে, তুমি তো গাছ থেকে আম পেড়ে আনতে পারতে।
বাবু, আপনার আম গাছ তো অনেকটা বড়, এই আম গাছে ওঠার সাধ্য কারণই নেই, আপনি তো ভালোভাবেই জানেন। হ্যাঁ, বুঝতে পারছি, বাবলু তোমার সাথে খুব খারাপ করেছে। আমার মা যে অপূর্ণ ইচ্ছে নিয়ে মারা গেল, সে অপূর্ণ ইচ্ছের জন্য একমাত্র দায়ী হলো ওই বাবলু। আমি এর বিচার চাই, মানে বিচার চাই। বাবলুকে যদি এই গ্রামে রাখা হয় তাহলে এই গ্রামে আমরা কেউ থাকবো না। তোমরা শান্ত হও, শান্ত হও, বিষয়টা আমি দেখছি কি করা যায়। আপনি আর কত দেখবেন দেবাশিস বাবু? মায়ের লাশ সামনে নিয়ে আপনি আমাদেরকে শান্ত হতে বলছেন? আমি তোমাদের পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু এ সময় মাথা গরম করে কোনো লাভ হবে না। তাহলে যেভাবে লাভ হবে আপনি সেভাবেই কাজ করুন। আমি তো সেটাই করতে যাচ্ছি। এখন তোমরা বুড়ির সৎকারের ব্যবস্থা করো। হ্যাঁ, সেটাই করতে হবে, অনেকটা সময় চলে গেছে। আপনি আমাদের ক্ষমা করবেন মা, আপনার শেষ ইচ্ছেটাও পূরণ করতে পারলাম না। দেখো, শুধু শুধু ওই আম গাছটা নিয়ে বড্ড কারাকারি লেগে গেছে, তাই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। বলুন বাবু, আপনার কঠিন সিদ্ধান্তটা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি ওই আম গাছটা কেটে ফেলা হবে। এটা আপনি কি বলছেন বাবু? ওই আম গাছটা অনেক পুরনো, এটা তো আমাদের গ্রামের ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্যর কারণে গ্রামের শান্তি শৃঙ্খলা সব নষ্ট হচ্ছে। এটা ঠিক কথা নয় বাবু, গ্রামের শান্তি শৃঙ্খলা নষ্ট করার পেছনে ওই বাবলু দায়ী। বাবলুর এরকম করার কারণ হলো এই গাছটা, তাই আমি চাচ্ছি ওই গাছটাই কেটে ফেলতে। দয়া করে এমন কাজ করবেন না বাবু, এই পুরো গ্রামে একটাই আম গাছ। সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু তাছাড়া আমার হাতে কোনো উপায় নেই। আম গাছটা আপনার, আপনি চাইলে আম গাছটা কেটে ফেলতেই পারেন, কিন্তু আমি অনুরোধ করছি না কাটার জন্য। আমি তোমার অনুরোধ রাখতে পারলাম না সিধু, তুমি গাছটা কেটে ফেলার সব ব্যবস্থা করো। দুঃখিত বাবু, এই কাজ আমি করতে পারবো না। আমরা গ্রামের সবাই এই গাছটাকে খুব ভালোবাসি। তোমাদের অনুভূতি আমি বুঝতে পারছি, কিন্তু গ্রামের শান্তি তো বজায় রাখতে হবে। আম গাছটা কাটলে কি গ্রামের শান্তি চলে আসবে? এটা আপনি কি রকম কথা বলছেন বাবু? আম গাছটা রেখেই বা কি লাভ? আম গাছের জন্যই তো আমরা গ্রামবাসীরা এই বছরে এক একবার আম খেতে পারি, সেটা আপনি বুঝতে পারছেন না? ঠিক আছে, তুমি যেহেতু কাটবে না, তাহলে আমাকে অন্য কারো খোঁজ করতে হবে। আপনি বরং সেটাই করুন, সেটাই ভালো হবে। আপনি অন্য কাউকে দিয়ে গাছটা কাটাতে পারেন, যান। তাহলে তুমি বসো, আমি দেবেনকে খবর পাঠাচ্ছি, দেবেনকে দিয়ে এই গাছটা কাটিয়ে ফেলবো। কি হলো বাবু, এত জরুরি তলব? কি হয়েছে? তোমাকে দিয়ে একটা কাজ করাবো, তাই ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলুন, কি কাজ? আমার ওই আম গাছটা কেটে ফেলতে হবে, তুমি পারবে তো? আপনি আম গাছ কাটার সিদ্ধান্ত নিলেন কেন হঠাৎ করে? কেন আবার? উনি মনে করেছে ওই আম গাছটার জন্য গ্রামের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এটা তো ভুল কথা। গ্রামের শান্তি নষ্ট করছে বাবলু, যদি শাস্তি দিতে হয় বাবলুকেই দিন। উনি বুঝতে পারছেন না, বাবলুকে শাস্তি দেওয়ার বদলে উনি গ্রামবাসীদেরকেই শাস্তি দিচ্ছেন। আহা, তোমরা দুজনে এমন করছো কেন? এমন করবো না তো কি করব বাবু? আপনার তো বাবলুর বিচার করার কথা ছিল। আম গাছটা কাটার পর আমি বাবলুর বিচার করব। তাহলে লাভটা কি হলো? যদি আম গাছ কাটতেই হয়, তাহলে বাবলুর বিচার করতে হবে। তাহলে আমি বাবলুর বিচার করব। আম গাছটা কাটার পর আমি বাবলুর বিচার করব। তাহলে লাভটা কি হলো? যদি আম গাছ কাটতেই হয়, তাহলে বাবলুর বিচার করতে হবে।
তাহলে বাবলুর বিচার করার কোনো প্রয়োজন পড়ে না। আমিও দাদার সাথে একমত। আপনি এমন কাজ করবেন না দেবাশিস বাবু। দেখো, তোমরা আমার দিকটা বুঝতে পারছো না। আমি গ্রামের মোড়ল। গ্রামে অশান্তি থাকলে আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আপনি একটা স্বাভাবিক কথা বুঝতে পারছেন না কেন? যদি বাবলুকে শাস্তি দেন তাহলে গ্রামে শান্তি চলে আসবে। তাহলে তোমরা দুজনে বলছো আম গাছটা কাটবো না, তাই তো? একদমই তাই। আর আপনি যদি কাটতে চান তাহলে আমরা গ্রামবাসীরা কোনোভাবেই আম গাছ কাটতে দেব না। তোমাদের জেদের কাছে আমি হার মানলাম। ঠিক আছে, আম গাছটা কাটতে হবে না। যাক, নিশ্চিন্ত হলাম। এবার আপনি বাবলুর বিচার করতেই পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে চলো বাবলুর বিচার করা যাক। চলুন চলুন বাবু, চলুন। আজকে বাবলুকে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। চলুন চলুন। এবার বলো, তোমাদের কার কি ইচ্ছে আছে? আমি সবার ইচ্ছে পূরণ করব। বাবু, আমি ওর দুগালে দুটো জুতোর বাড়ি দিতে চাই। বেশ, তাহলে তুমি আগে চলে এসো। আর কারো কোনো ইচ্ছে আছে? আমি তাকে মারতে পারবো না, আমার হয়ে আপনি মেরে দিন। ঠিক আছে, তোমার হয়ে না হয় আমি ওকে মেরে দেব। এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই। বাবু, ওকে ইচ্ছে মতো মারা হোক। আমি বুঝতে পারছি না তোমরা আমাকে এভাবে কেন মারছো। আমি কি করেছি? ও, তাহলে এতক্ষণে তোমার মুখের বুলি ফুটলো। আমার আম গাছকে নিজের বলে দাবি করার সময় মনে ছিল না? দেখুন বাবু, হিসেব মতে ওই আম গাছ আমার জায়গায় পড়েছে, তাই ওই আম গাছ আমার। তোমাকে এই উল্টাপাল্টা হিসাব কে বুঝিয়েছে? মনে রেখো, আমি কারোটা মেরে খাই না, সবাইকে সাহায্য করি আমি। ওর সাথে এত কথা বলে লাভ নেই। ও একটা বদমাশ। ওর জন্য বুড়ি মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হয়নি। আমার তো মনে হচ্ছে ওকে জ্যান্ত পুঁতে ফেলি আমি। এই না 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 না, তোমরা দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি ও গাছটা আমার নয়। সেটা তুমি মারলেও তোমার নয়, না মারলেও তোমার নয়। এই গ্রামবাসীদের তো জ্বালাতন করেছো, সেই জ্বালাতনের শাস্তি তো তোমার পেতেই হবে। আর দেরি করবেন না বাবু, ওকে শাস্তি দিয়ে দিন, শাস্তি দিন ওকে। ওকে ইচ্ছে মতো মারা হোক, তারপর দুদিন এই আম গাছের সাথে বেঁধে রেখে পরের দিনে গ্রাম ছাড়া করবে সবাই। আমি আপনার বিচারে খুব খুশি হয়েছি। আর কারো কোনো কথা আছে? না বাবু, আমাদের আর কারো কোনো কথা নেই। আমরা সবাই খুশি। তাহলে তাই হোক।